নমস্কার। আজকে আমি কস্ট শিট নিয়ে আলোচনা করব। কস্ট শিট কী জিনিস, কস্ট শিট কেন ব্যবহার করা হয়, কস্ট শিট দ্বারা কী হয়, সব নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো যাই হোক, শুরু করা যাক তাহলে আমাদের প্রথম ক্লাস। কস্ট শিট কস্ট শিট কেন হয় বা কী কারণে হয় সেটা আমরা জানি। কস্ট শিট হয়, ধরুন আমি একটা এক্সাম্পল দিই, যে একটা ফ্যাক্টরিতে একটা কোনো প্রোডাক্ট তৈরি হচ্ছে। একটা প্রোডাক্ট তো তৈরি হয় না, ওই সেম প্রোডাক্ট অনেক রকমভাবে তৈরি হয়, মানে অনেকটা পরিমাণে তৈরি হয়। ঠিক আছে, তো ওই পরিমাণে যদি তৈরি হয়, ওই পরিমাণে কীভাবে তৈরি হয়, মানে কী কাঁচামাল লাগে, কী আউটসাইডে যে মালগুলো লাগে সেগুলো কী লাগে না লাগে সব আমরা হিসাবপত্র করি কস্ট শিটে। আর লাস্টে আমরা কী বের করি, আমরা কিসের জন্য ব্যবসা করি বা ফ্যাক্টরি খুলি, প্রফিটের জন্য আলটিমেট ফ্যাক্টরি খুলি। তো আমরা প্রফিট ডিটারমাইন করার জন্য কস্ট শিটটা খুলবো। এবার কীভাবে খুলবো বা কীভাবে করবো সেটা আমরা আলোচনা করবো। আমি একটা এক্সাম্পল দিই, তাহলে ছোটো তাহলে বুঝতে পারবেন। ধরুন এই একটা খুন্তি, তো এই খুন্তির জন্য তৈরি করার জন্য কী লাগবে? স্টিল লাগবে, প্রথম কথা স্টিল লাগবে, তাই তো। সেকেন্ড কথা লাগবে যে এইটা যে স্ট্রাকচারটা করার জন্য একটা মেশিন লাগে, যে স্ট্রাকচারটা করে, তাই না। এবার ফ্যাক্টরির মধ্যে তো ধরুন লেবার লাগবে, তারপর ফ্যাক্টরির যে লাইট ফাইট সব যে লাগবে, মেশিনপত্র লাগবে, সবই লাগবে। তো এই জিনিসটা তৈরি করতে কতটা খরচা এস্টিমেট আমরা বের করবো, কতটা আমরা বিক্রি করছি সেটা বের করবো, আর কত আমরা প্রফিট হচ্ছে সেটা বের করবো। ঠিক আছে, এবার কস্ট শিটের মধ্যে আমি যদি দেখি যে এখানে কস্ট লেখা আছে, কস্টটাকে আমি 3 ভাগে ভাগ করেছি, মানে আমি না ভাগ করেছি 3 ভাগে, ম্যাটেরিয়াল, লেবার, এক্সপেন্সেস। ঠিক আছে, এবার মেটেরিয়ালের আন্ডারে কি আছে? মেটেরিয়াল আন্ডারে আছে ডাইরেক্ট মেটেরিয়াল আর ইনডাইরেক্ট মেটেরিয়াল। লেবারের আন্ডারেও সেম ডাইরেক্ট ইনডাইরেক্ট লেবার। এক্সপেন্সেসের আন্ডারেও সেম ডাইরেক্ট এক্সপেন্সেস ইনডাইরেক্ট এক্সপেন্সেস। এবার আছে মেটেরিয়ালের আন্ডারে। মেটেরিয়ালের ডাইরেক্ট মেটেরিয়াল আর ইনডাইরেক্ট মেটেরিয়ালটা কি? ডাইরেক্ট মেটেরিয়াল হচ্ছে যে এই খুন্তিটা, এইটার জন্য তো কি লাগবে? স্টিল লাগবে, তাই তো। এবার এই স্টিলটা তো এই স্টিলটাকে আমরা বলবো ডাইরেক্ট মেটেরিয়াল। বুঝতে যেতে পারলাম যে এইটার জন্য যা আমার মেটেরিয়াল লাগছে সেটাকে বলছি আমরা ডাইরেক্ট মেটেরিয়াল। এবার ইনডাইরেক্ট মেটেরিয়াল কি? যে এই ম্যাটেরিয়ালটা, এই জিনিসটাকে যে তৈরি করছে, একটা মেশিন তৈরি করছে, তো এই মেশিনটা তৈরি করার জন্য কি হচ্ছে, আমার মেশিনের তেল লাগছে বা জেনারেটর লাগছে বা কিছু লাগছে। তো ওই যে জেনারেটর বা মেশিনটার জন্য তেল লাগছে, যেহেতু সেই জন্য ওই তেলটার জন্য ওইটা হচ্ছে আমার ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল। ঠিক আছে, এবার লেবার কি? ডাইরেক্ট লেবার আর ইনডাইরেক্ট লেবার। ডাইরেক্ট লেবার মানে কি? এই খুন্তিটাকে তৈরি করার জন্য ডাইরেক্ট লেবারের প্রয়োজন, মানে লেবারের প্রয়োজন হয়, যারা এই ম্যাটেরিয়ালটা মানে এইটাকে তৈরি করছে তাদেরকে আমরা বলবো ডাইরেক্ট ম্যাটেরিয়াল। আর ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল বলছি ডাইরেক্ট লেবার। আর ইনডাইরেক্ট লেবার কাদেরকে বলবো? যারা এটার বাইরে, মানে ধরুন আমি বলি যে ফ্যাক্টরিতে কাজ করছে, যারা বাইরে কাজ করছে, মানে হচ্ছে যারা আপনার ফ্যাক্টরির যারা বাইরে, ধরুন আমি বলি সিকিউরিটি গার্ড বা সুপারভাইজার, এইসব যারা আছে তাদেরকে আমরা বলবো ইনডাইরেক্ট লেবার। ঠিক আছে, এবার আছে এক্সপেন্সেস, মানে এইটা ডাইরেক্ট এক্সপেন্সেস আর ইনডাইরেক্ট এক্সপেন্সেস। তো এক্সপেন্সের মধ্যে আবার সেম ডাইরেক্ট ইনডাইরেক্ট। তাহলে ডাইরেক্ট কোন জিনিসটা? যে জিনিসটা এইটার সঙ্গে ইনক্লুডেড আছে, মানে এইটার জিনিসটার সঙ্গে যারা তৈরি করতে ইনক্লুডেড আছে তাদেরকে বলবো ডাইরেক্ট। আর যারা মানে যে জিনিসটা মানে যে এক্সপেন্সেসটা তৈরি করার জন্য, মানে এইটার জন্য যারা যেটা এক্সপেন্সেসটা হবে মানে ডাইরেক্ট ভাবে, তাহলে মানে যেটার জন্য এটা ইনক্লুডেড থাকবে। ঠিক আছে, আর এইটা কি ইনডাইরেক্ট এক্সপেন্সেসটা কি? যেটার মধ্যে এটা ইনক্লুডেড থাকবে না, মানে খুন্তিটা তৈরি করার জন্য ইনক্লুডেড থাকবে না। যেরকম আমি বলি মেশিনটা খারাপ হয়ে গেলো, যেটা দিয়ে এটা তৈরি হয় সেই মেশিনটা খারাপ হয়ে গেলো, তাহলে সেই মেশিনটা খারাপ হয়ে যাওয়ার জন্য একটা এক্সপেন্সেস হচ্ছে। তাহলে এক্সপেন্সেসটা হচ্ছে কেন? ওটা তাহলে কার আন্ডারে পড়বে? এটা ইনডাইরেক্ট এক্সপেন্সেস আন্ডারে পড়বে। বুঝতে পারলাম? তারপরে এই যে সব ডাইরেক্ট জিনিসগুলো, মানে যতগুলো ডাইরেক্ট আছে, এই যে ডাইরেক্ট, এইখানে ডাইরেক্ট আর এখানে ডাইরেক্ট, এই ডাইরেক্টগুলোকে আমরা এই যে প্লাস দিলাম, এই ডাইরেক্টটাকে কি বলবো আমরা? এটা কার আন্ডারে আসবে? এটা আন্ডারে আসবে হচ্ছে প্রাইম কস্টের আন্ডারে আসবে। কার আন্ডারে? প্রাইম কস্টের আন্ডারে আসবে। আর যে ইনডাইরেক্টগুলো, যে ইনডাইরেক্ট মেটেরিয়াল, ইনডাইরেক্ট লেবার, ইনডাইরেক্ট এক্সপেন্সেস, সেই মাইনাসগুলো কোথা থেকে আসবে? কোথায় আসবে? সেইগুলো একটা ওভারহেডের আন্ডারে আসবে। কার আন্ডারে? ওভারহেডের আন্ডারে আসবে। ঠিক আছে, তাহলে অঙ্ক শুরু করি। এই যে এটা হচ্ছে কস্ট শিটের প্রোফর্মাটা। কীভাবে কস্ট শিটের মানে প্রোফর্মাটা তৈরি করবো এটা? তাহলে প্রথমে কি লেখা আছে? ইন দ্য বুকস অফ যে কোম্পানির নাম থাকবে সেই কোম্পানির নাম, কস্ট শিট অর স্টেটমেন্ট অফ কস্ট অ্যান্ড প্রফিট ফর দ্য ইয়ার এন্ডেড, ডেটটা দেওয়া থাকবে যেখানে ডট আছে ডেটটা,
আর নাম্বার অফ ইউনিট প্রডিউস এখানে দেওয়া থাকবে, কত ইউনিট প্রডিউস করেছে, আর নাম্বার অফ ইউনিট সোল্ড কত দেওয়া আছে সেটা দেওয়া আছে। আমার হাতে লেখাটা একটু খারাপ, একটু ম্যানেজ করে নেবেন, ঠিক আছে। যাই হোক, তো অঙ্কটা শুরু করা মানে পারফর্মাটা আরেকবার ডিটেলসে মানে বলবো যে কীভাবে। আমি বললাম যে আমি বলেছি যে ডাইরেক্ট যে জিনিসগুলো থাকবে, ডাইরেক্ট যে জিনিসগুলো থাকবে সেই জিনিসগুলো সব কোথায় আসবে, প্রাইম কস্টের আন্ডারে আসবে, প্রাইম কস্টের আন্ডারে আসবে, প্রাইম কস্টের আন্ডারে আসবে। আর ইনডাইরেক্টগুলো কোথায় আসবে, ওভারহেডে, ইনডাইরেক্টগুলো ওভারহেডে আসবে, ওভারহেডে আসবে, ঠিক আছে। তো এবার অঙ্ক শুরু করা যাক, ঠিক আছে। এটা মুছে দিচ্ছি, আমি জাস্ট লিখলাম ডাইরেক্টগুলো কোথায় আসবে প্রাইম কস্ট, আর ইনডাইরেক্টগুলো কোথায় আসবে ওভারহেডে আসবে। তাহলে আমি পার্টিকুলার ডিটেলস অ্যামাউন্ট পার ইউনিট, ঠিক আছে। তাহলে প্রথমে আসি, প্রথমে 1 নম্বর পয়েন্ট দিয়ে লিখবো আমরা ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট ম্যাটেরিয়াল বা র মেটেরিয়াল কনজিউম, বা র মেটেরিয়াল, র মেটেরিয়াল কনজিউম, ঠিক আছে। প্রথম নম্বর পয়েন্ট, তাহলে প্রথমে আমাকে ডাইরেক্ট মেটেরিয়াল র মেটেরিয়াল কনজিউমটা কী লাগবে, আমার মেটেরিয়ালটা লাগবে। মানে ধরুন এই খুন্তিটার জন্য আমার কী লাগবে, মেটেরিয়াল লাগবে, স্টিল লাগবে, তাই না। তাহলে আমাকে প্রথমে কী আনতে হবে, স্টিল আনতে হবে। খুন্তির এক্সাম্পলটা কেন দিলাম, কারণ 11-এ পরীক্ষাটা খারাপ হলে এটা দিয়ে মার খাওয়া হবে। তো যাই হোক, তাহলে প্রথমে তাহলে কী হবে, মেটেরিয়াল আসবে। তার মানে আমি প্রথমে লিখবো ওপেনিং স্টক অফ মেটেরিয়াল, ওপেনিং স্টক অফ RM লিখলাম। RM মানে হচ্ছে র মেটেরিয়াল, মানে আমি জাস্ট এক্সাম্পল মানে শর্ট ফর্মে লিখলাম, আপনারা লিখবেন না, মানে র মেটেরিয়ালই লিখবেন, ঠিক আছে। তারপরে আসবে কি, ধরুন যে র মেটেরিয়াল ওপেনিং স্টক কিছু দিয়ে মানে কিছুটা র মেটেরিয়াল দিয়ে শুরু করলেন, তারপর আবার মাঝখানে আবার করতে পারে কি যে আপনি র মেটেরিয়াল কিনতে পারেন, তাহলে কী হবে, পারচেস অফ র মেটেরিয়াল কিনবেন মানে পারচেস করবেন, তাহলে পারচেসটা নিশ্চয়ই অ্যাড হবে, পারচেস অফ র মেটেরিয়াল, র মেটেরিয়াল হয়েছে। তারপরে কি হবে, যে র মেটেরিয়ালটাকে আনার জন্য যে সব খরচা হচ্ছে সেই খরচাগুলো আমি এখানে লিখবো, মানে ওটাও কিন্তু মানে কীরকম বলবো, ক্যারেজ ইনওয়ার্ড, ঠিক আছে। তারপরে হচ্ছে ডাইরেক্ট এক্সপেন্সেস যেগুলো আছে সেগুলো আমরা এখানে লিখবো, ডাইরেক্ট এক্সপেন্সেস এসবগুলো লিখবো, ঠিক আছে। তাহলে আমি লিখছি এখানে ডাইরেক্ট এক্সপেন্সেস যেগুলো আছে, ডাইরেক্ট এক্সপেন্সেসগুলো অ্যাড হবে, ডাইরেক্ট এক্সপেন্সেসগুলো অ্যাড হবে, হয়েছে। এবার কি হবে হলো, তাহলে এইখানে অ্যামাউন্টগুলো লিখে দিই, মানে আমি একটা ধরলাম, আমি একটা করলাম যে এই যে এখানে একটা অ্যামাউন্ট দিলাম, পারচেসে একটা অ্যামাউন্ট হলো, আর ডাইরেক্ট এক্সপেন্সেস একটা অ্যামাউন্ট হলো তো। এবার তারপরে চলে আসবো ক্লোজিং স্টক, ক্লোজিং স্টক অফ ম্যাটেরিয়াল। তাহলে ওপেনিং স্টকটা যদি আমি এখানে অ্যাড করি, মানে যদি ঢোকে, তাহলে ম্যাটেরিয়ালটা যদি ঢোকে তখন আমরা কী করছি, এখানে অ্যাড করছি। যখন ক্লোজিং স্টক হয়ে যাচ্ছে, মানে ওটা ক্লোজিং হয়ে যাচ্ছে, তখন ওটা ক্লোজিংটা সবসময় মাইনাস হয়ে যাবে, ক্লোজিং স্টকটা সবসময় মাইনাস হয়ে যাবে। ক্লোজিং স্টক অফ মানে শেষে যে মালটা বাকি রয়েছে র মেটেরিয়াল, ঠিক আছে। তারপরে যেটা আছে রিটার্ন করে দিচ্ছি, এটাও লেস হয়ে যাবে, রিটার্ন আউটওয়ার্ড হয়ে গেল, ঠিক আছে। তারপরে কি লেস হবে, যেটা তো আপনার হবে যে অ্যাবনর্মাল লস, যেটা অ্যাবনর্মাল লস, এই যে এইখানে প্লাস করে এখানে একটা অ্যামাউন্ট আসবে, মানে এই তিনটে প্লাস করে আবার, তাহলে কি হচ্ছে, এই যে ক্লোজিং স্টকটা অ্যামাউন্ট আছে, রিটার্ন আউটওয়ার্ড একটা অ্যামাউন্ট আছে, অ্যাবনর্মাল লস একটা অ্যামাউন্ট আছে, এগুলো সব প্লাস মাইনাস হয়ে এখানে একটা অ্যামাউন্ট বেরোলো। তারপর ডাইরেক্ট লেবার যেটা আছে সেটা একটা অ্যামাউন্ট আছে। তাহলে এই যে টোটাল প্লাস মাইনাস করে যে অ্যামাউন্টটা বেরোলো সেটাকে আমরা এখানে লিখলাম, টোটালটা লিখলাম, মানে কী বেরোবে, ওটা কী বেরোবে, প্রাইম কস্ট বেরোবে, ঠিক আছে। ওটা কী বেরোবে, প্রাইম কস্ট।
এরপরে আসবো আমরা ওভারহেড। ওভারহেড বলতে কি এরপরেই চলে আসবে ফ্যাক্টরি ওভারহেড। আচ্ছা, এই প্রাইম কস্টের মধ্যে কি কি আছে না আছে সব স্ক্রিনের উপরে দেওয়া আছে, দেখে নেবেন। আর তারপরে ওটা স্ক্রিনশট নিয়ে নেবেন বা নোট করে নেবেন খাতায়। তারপরে চলে আসবে ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে কি কি আছে না আছে সব আমি ডিটেলসে বলবো। তাহলে এইটা আমি মুছে দিচ্ছি। এই যে এই জায়গাটাতে লিখবো, মানে প্রাইম কস্ট শেষ হচ্ছে সেইখানে নিচে লিখবো, হেডিং দেবো ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড। তাহলে এটা কত নম্বর পয়েন্ট? এটা 3 নম্বর পয়েন্ট, ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে কি কি আছে? ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে আছে হচ্ছে ইনডাইরেক্ট expenses, indirect wages, indirect labor, এগুলো সব ইনডাইরেক্ট গুলো আছে, ঠিক আছে? ফ্যাক্টরির মধ্যে সব ইনডাইরেক্ট গুলো আছে, এই যে সব ইনডাইরেক্ট গুলো বললাম। এবার আরেকটা জিনিস আছে ফ্যাক্টরির মধ্যে কি আছে? ওয়ার্ক ইন প্রোগ্রেস। ওয়ার্ক ইন প্রোগ্রেস মানে কি? যে কাজটা এখনো সম্পূর্ণ হয়নি, অসম্পূর্ণ আছে। তাহলে আগের বছরে যে মানে ওয়ার্ক ইন প্রোগ্রেসটা ছিল সেটা মানে আগের বছরে যেটা ক্লোজিং সেটা নিশ্চয়ই এই বছরের ওপেনিং। তাহলে ওপেনিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস যেটা আছে সেটা আমরা অ্যাড করব। আর লেস ক্লোজিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস। ওপেনিংটা সবসময় অ্যাড হয়, ক্লোজিংটা সবসময় লেস হয়, মানে এই ক্ষেত্রে। তাহলে এখানে লিখবো অ্যাড। অ্যাড লিখে কি লিখবো? ওপেনিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস। আর এখানে তার নিচে কি লিখবো? লেস ক্লোজিং স্টক অফ WIP লিখলাম। WIP মানে হচ্ছে ওয়ার্ক ইন প্রোগ্রেস, ঠিক আছে? এবার এখানে কি হবে? কি হচ্ছে? এখানে একটা অ্যামাউন্ট বেরোচ্ছে তিনটে, মানে আরও এখানে অনেক কিছু আছে। আমি ফ্যাক্টরি ওভারহেডেরও যেই প্রোফর্মা যে ডিটেলসগুলো আছে সেগুলো আমি স্ক্রিনের উপরে দিয়ে দিচ্ছি, সেটা আপনি। এবার কি আছে? ওপেনিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস। ওপেনিং স্টক একটা এইটার প্লাস করাটা এখানে একটা অ্যামাউন্ট বেরোবে। আর ওয়ার্ক ইন প্রোগ্রেসের একটা অ্যামাউন্ট থাকবে, ওটা অ্যাড হবে। আর একটা কি থাকবে? এখানে একটা অ্যামাউন্ট বেরোবে, মানে হচ্ছে এই তিনটে একটা অ্যামাউন্ট বেরোলো, প্লাস একটা এখানে একটা অ্যামাউন্ট বেরোলো, আর ওপেনিং স্টকটা এখানে অ্যাড হলো, তারপর এটা একটা অ্যামাউন্ট বেরোলো। এবারে ক্লোজিং স্টক আছে, তাহলে ক্লোজিং স্টকের অ্যামাউন্টটা আমরা এখানে কী করবো? লেস করবো। লেস করে আবার এখানে একটা অ্যামাউন্ট বেরোবে, সরি এখানে অ্যামাউন্টটা বেরোবে না, অ্যামাউন্টটা বেরোবে কোথায়? তাহলে ফ্যাক্টরির মধ্যে যা যা জিনিসপত্র আছে সব, মানে ফ্যাক্টরির মধ্যে ফ্যাক্টরি লাইটিং, ফ্যাক্টরি ডেপ্রিসিয়েশন অন ফ্যাক্টরি, ডেপ্রিসিয়েশন মেশিনারি, ডেপ্রিসিয়েশন রেন্ট অ্যান্ড রেটস অন ফ্যাক্টরি, সব জিনিসগুলো এলো। তাহলে এসে পরে এইখানে একটা অ্যামাউন্ট বেরোবে। ওই অ্যামাউন্টটাকে কী বলবো? ওয়ার্ক কস্ট, ঠিক আছে? ওই অ্যামাউন্টটা কী বলবো? ওয়ার্ক কস্ট। ওয়ার্ক কস্ট। যেমন এটা প্রাইম কস্ট বেরোলো, সেরকম ফ্যাক্টরি ওভারহেডে সব জিনিসপত্র প্লাস করে কী বেরোবে? ওয়ার্ক কস্ট, ঠিক আছে? তারপরে এই ফ্যাক্টরির পরে চলে আসবে অফিসের যাবতীয় খরচা। মানে একটা প্রোডাক্ট বললাম খুন্তিটা, ওই খুন্তিটা যেন ফ্যাক্টরিতেও তো খরচা হচ্ছে অনেক রকম, ফ্যাক্টরি লাইটিং ফাইটিং যা আছে সব জিনিস তো খরচা হচ্ছে। তো ওইগুলোর মধ্যে ফ্যাক্টরির জিনিস এলো। এবার অফিসের মধ্যে কী কী খরচা হচ্ছে? এবার অফিস ছাড়া তো ফ্যাক্টরি চলবে না। অফিসের যারা অ্যাকাউন্টেন্ট আছে, যারা মানে বড় বড় সুপারভাইজার আছে, তাদেরকেও তো স্যালারি দিতে হবে, তাই না? তাহলে অফিসের মধ্যে যাবতীয় যা খরচা আছে সেগুলো আমরা জানবো। তাহলে এটা মুছে দিচ্ছি পুরোপুরি। তারপর আবার এরকম এখানে যেমন 4 নম্বর পয়েন্ট দেবো, 4 নম্বর পয়েন্ট দিয়ে লিখবো অফিস ওভারহেড। এটা আমি এখানে জায়গা নেই বলে করতে পারছি না, আমি এখানে 4 নম্বর পয়েন্ট দিয়ে আবার ওটা কন্টিনিউ করছি, ঠিক আছে? ওই একটা ছকের মধ্যেই কিন্তু হবে। আচ্ছা, প্রাইম কস্ট আর আমি বলে দিই, বা উপরে লিখছি আমি, এখানে জাস্ট লিখছি, আমি মুছে দিচ্ছি, এটা অঙ্কের মধ্যে পড়ছে না, আমি বলছি প্রাইম কস্ট প্লাস ফ্যাক্টরি যে ওভারহেডে যে খরচাগুলো ছিল, ফ্যাক্টরি ওভারহেডে যে যাবতীয় যে খরচাগুলো ছিল সেই দুটোকে প্লাস করে আমার বেরোয় কিন্তু ওয়ার্ক কস্ট, ঠিক আছে? তার মানে ওয়ার্ক কস্টটা
শুধু ফ্যাক্টরি ওভারহেড না, কিন্তু ওয়ার্ক কস্ট হচ্ছে প্রাইম কস্ট প্লাস ফ্যাক্টরি ওভারহেড ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ার্ক কস্ট। ঠিক আছে, এরপরে সেম ভাবে আমরা করবো 4 নম্বর পয়েন্ট। কি 4 নম্বর পয়েন্ট হচ্ছে অফিস ওভারহেড, অফিসে যাবতীয় খরচা। অফিসে যাবতীয় খরচা বলতে কি কি আছে? অফিসে যাবতীয় খরচা বলতে কি কি আছে? অফিসের খরচা বলতে 4 নম্বর পয়েন্ট অফিস ওভারহেড। অফিস ওভারহেড বা অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড। ঠিক আছে, তাহলে 4 নম্বর পয়েন্ট কি অফিস ওভারহেড বা অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড। অফিস ওভারহেড বা অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেডের মধ্যে কি কি পড়ে? অফিসে যাবতীয় খরচা। অফিসে যাবতীয় খরচা বলতে কি অফিসের যে ম্যানেজার যারা থাকে তাদের স্যালারি দিতে হয়, অফিসের যারা স্টাফ থাকে তাদের স্যালারি দিতে হয়, অফিসের যে লাইটিং, ফ্যাক্টরি লাইটিং বা যে যাবতীয় যে খরচাগুলো সেগুলো দিতে হয়। আচ্ছা, অফিসের মধ্যে যে রেন্ট লাগে, মানে ভাড়া লাগে, অফিসের যদি কেউ ভাড়া নেয় তাহলে রেন্ট অ্যান্ড রেটস লাগে, অফিসের আপনার অফিসের বিল লাগে, সব মানে অফিসের যতগুলো মানে দেওয়া থাকবে যে অফিসের মধ্যে কী কী আছে, অফিসে যাবতীয় যত জিনিস আছে সব অফিস ওভারহেডের আন্ডারে আসবে। ঠিক আছে, তাহলে অফিস ওভারহেডের মধ্যে কী কী আসবে আমি যদি বলি, তাহলে অফিস ম্যানেজার স্যালারি, অফিস লাইটিং, রেন্ট অ্যান্ড রেটস, এটা অফিসের জন্য, অফিস। ঠিক আছে, তারপরে এই যাবতীয় জিনিসগুলো। ঠিক আছে, তাহলে এইগুলোর আমি প্রত্যেকটা অ্যামাউন্ট লিখলাম, এইখানে প্লাস করে লিখলাম, এই তিনটে অ্যামাউন্টে প্লাস করে লিখলাম। তাহলে এইখানে প্লাস করে লেখার পর কি হবে, আবার এখানে একটা দাগ টানবো, এখানে দাগ টেনে কি হবে, এটা কি বেরোবে, এটা কিন্তু শুধু অফিস ওভারহেডটা বেরোলো। ঠিক আছে, তাহলে প্রাইম কস্ট আর ফ্যাক্টরি ওভারহেডটা বেরিয়ে কি বেরোলো, ওয়ার্ক কস্ট। সেরকম প্রাইম কস্ট, তারপরে ফ্যাক্টরি কস্ট, ওয়ার্ক কস্ট প্লাস এই অফিস ওভারহেডটা বেরিয়ে কি বেরোবে, হচ্ছে এটা কস্ট অফ প্রোডাকশন। কি বেরোবে, কস্ট অফ প্রোডাকশন, কস্ট অফ প্রোডাকশন। কি বেরোবে, কস্ট অফ প্রোডাকশন। ঠিক আছে, তাহলে অফিস ওভার এটা কি বেরোলো, কস্ট অফ প্রোডাকশন। কি কিভাবে বেরোলো, কি কি প্লাস করে বেরোবে, প্রাইম কস্ট, আমি এটা লিখছি, হ্যাঁ জাস্ট এমনি লিখছি, মুছে দেবো আবার, প্রাইম কস্ট প্লাস ওই যে ফ্যাক্টরির মধ্যে ওয়ার্ক কস্টটা বেরোলো, ওই ওয়ার্ক কস্টটা প্লাস করবো যে অ্যামাউন্টটা বেরিয়েছে এখানে। ঠিক আছে, ওয়ার্ক কস্টে যে এখানে অ্যামাউন্ট ওয়ার্ক কস্টে তো এখানে একটা অ্যামাউন্ট বেরিয়েছিল, ওই ওয়ার্ক কস্ট অ্যাড করবো প্লাস প্রাইম কস্ট অ্যাড করবো প্লাস কি অ্যাড করবো, অফিস ওভারহেডে যাবতীয় সব জিনিসগুলো, অফিস ওভারহেডের। তাহলে আমার কি বেরোবে, এইগুলো প্লাস করে কি বেরোবে, কস্ট অফ প্রোডাকশন। কি বেরোবে, কস্ট অফ প্রোডাকশন। ঠিক আছে, তারপরে এখানে চলে আসবে এই যে কস্ট অফ প্রোডাকশন হয়ে গেল। কস্ট অফ প্রোডাকশনের পর আসবে ওপেনিং স্টক। ওপেনিং স্টক কিসে, ফিনিশ গুডসে। ফিনিশ গুডস মানে যে মালটা মানে আছে এখনো, তাহলে ওপেনিং স্টক সবসময় অ্যাড হয় আর ক্লোজিং স্টক সবসময় লেস হয়। ঠিক আছে, তাহলে আমি এখানে আবার এখানে অ্যাড লিখছি, অ্যাড, এখানে ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস, ওপেনিং স্টকটা অ্যাড হবে। এটা অ্যাডটা কোথায় হবে, এখানে অ্যাডটা কিন্তু দেখে নিতে হবে। এখানে অ্যাডটা হবে এই যে অ্যামাউন্টটা বেরোলো, এটার সঙ্গে এটা অ্যাড হয়ে গেল, অ্যাড হয়ে এখানে একটা অ্যামাউন্ট বেরোলো। তারপরে আসবে লেস কি, লেস ওপেনিং যদি অ্যাড হয় তাহলে ক্লোজিং নিশ্চয়ই লেস হবে। তাহলে ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডস কি হবে, লেস হবে, তাই তো। তাহলে আমি এখানে লেস করছি, তার মানে এখানে আমি একটা ব্র্যাকেট দিয়ে দিই ছোট করে, তাহলে বোঝাবে লেস।
তাহলে লেস হয়ে এখানে বসে এই অ্যামাউন্টটা থেকে লেস হয়ে এখানে একটা অ্যামাউন্ট বেরোলো। এই অ্যামাউন্টটাকে আমরা কি বলবো? এই অ্যামাউন্টটাকে আমরা কি বলবো? কস্ট অফ গুড সোল্ড। কি বলবো? কস্ট অফ গুড সোল্ড। এই অ্যামাউন্টটা কি বলবো? কস্ট অফ গুডস সোল্ড। ঠিক আছে, এই অ্যামাউন্টটাকে কি বলবো? কস্ট অফ গুড সোল্ড। তারপরে চলে আসবে তাহলে আমার হয়ে গেল কি কি, ফ্যাক্টরি প্রথমে আমার র মেটেরিয়ালটা হয়ে গেল, ঠিক আছে, প্রাইম কস্ট অ্যান্ড র মেটেরিয়ালটা হয়ে গেল, তারপর দ্বিতীয় হয়ে গেল ফ্যাক্টরি হয়ে গেল, তারপর কি হলো? অফিস হয়ে গেল। অফিস হয়ে যাওয়ার পর ওপেনিং স্টক আর ফিনিশ গুডস আর ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস অ্যাডলেস হয়ে গেল। এবার কোনো ক্ষেত্রে কি দেওয়া থাকে অঙ্কের মধ্যে? ওপেনিং স্টক অফ ফিনিশ গুডসে দেওয়া থাকে, ক্লোজিং স্টকের ফিনিশ গুডসটা কোশ্চেন মার্ক দেওয়া থাকে। এবার ওইখানে আমাদেরকে এই অ্যামাউন্টটা বের করতে হয়, ঠিক আছে, এই যে ক্লোজিংয়ের যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা আমাদেরকে বের করতে হয়। এই বের করার জন্য চারটে নিয়ম আছে। চারটে নিয়ম কি কি? ফিফো মেথড, লিফো মেথড, সিম্পল অ্যাভারেজ, ওয়েটেড অ্যাভারেজ, ঠিক আছে। তাহলে এই যে বের করার জন্য, এই অ্যামাউন্টটা বের করার জন্য এই নিয়মগুলো আমরা নেক্সট যে পরের ক্লাসটা হবে সেই ক্লাসে আমি পুরো ব্যাপারটা বোঝাবো যে কীভাবে ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস যদি অ্যামাউন্টটা না দেওয়া থাকে তাহলে আমরা কীভাবে বের করবো, বা যদি বলে দেয় যে ফিফো মেথডে বের করো, বা লিফো মেথডে বের করো, বা সিম্পল অ্যাভারেজ মেথডে বের করো, বা ওয়েটেড অ্যাভারেজ মেথডে বের করো। চারটে মেথডে আমি পরের ক্লাসে শিখিয়ে দেবো, ঠিক আছে। তাহলে আপাতত যদি এই অ্যামাউন্টটা দেওয়া থাকে তাহলে এই অ্যামাউন্টটা দেওয়া হয়ে গেল, মানে এটা অ্যাডলেস হয়ে পড়ে কস্ট অফ গুডস সোল্ড বেরিয়ে গেল। তারপর 5 নম্বর পয়েন্ট কি? তাহলে আমার এত দূর হয়ে যাওয়ার পর আমার 5 নম্বর পয়েন্ট কি? যে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড আসবে। তাহলে 5 নম্বর পয়েন্ট হচ্ছে আমার সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড, এই সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডের মধ্যে কি কি আছে? সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডের মধ্যে কি কি আছে? যেরকম আমি বলি, যারা সেলসম্যান থাকে তাদেরকে স্যালারি দিতে হয়, যারা মানে অ্যাডভার্টাইজমেন্ট করে, মানে আমি বলি যে ওই প্রোডাক্টটা আমি যে বের করলাম, ওই প্রোডাক্টটার কী করতে হবে? আমাকে অ্যাডভার্টাইজ করতে হবে, তবে তো আমার সেলটা বাড়বে। আমি যদি অ্যাডভার্টাইজ করি বেশি করে তাহলে আমার সেলটা অটোমেটিকলি বাড়বে। আমার বেশি হবে তাহলে আমাকে কী করতে হবে? সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডের মধ্যে আমাকে যারা সেলসম্যান আছে তাদেরকে স্যালারি দিতে হবে, যারা অ্যাডভার্টাইজমেন্ট করছে তাদেরকে টাকা দিতে হবে, অ্যাডভার্টাইজমেন্টের জন্য টাকা দিতে হবে, মানে যাবতীয় যা সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনের মধ্যে খরচা পড়ে, যেরকম ক্যারেজ আউটওয়ার্ড, মানে আমি মালটাকে দিয়ে এলাম, ওইটার একটা খরচা হতে পারে, তাই না? তাহলে এখানে কী কী আসতে পারে আমি বলি, মানে আমি বলছি ডিটেলস আমি দিয়ে দেবো, একটা পিডিএফ দিয়ে দেবো। অ্যাডভার্টাইজমেন্টের খরচা হতে পারে, তারপর হচ্ছে কি সেলসম্যান স্যালারি হতে পারে, সেলসম্যান স্যালারি, ঠিক আছে, সেলসম্যান স্যালারি হতে পারে। তাহলে অ্যাডভার্টাইজমেন্টের জন্য একটা অ্যামাউন্ট হয়ে গেল, সেলসম্যান স্যালারির জন্য আরও অনেক কিছুই আছে যেগুলো সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডের মধ্যে পড়ে, ঠিক আছে। তাহলে যাই হোক, আবার এখানে প্লাস করবো সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডে যা যা যাবতীয় জিনিস সব প্লাস করবো, আবার এখানে অ্যামাউন্টটা একটা লিখবো। আবার কি করবো? এই যে কস্ট অফ গুডস সোল্ড যে অ্যামাউন্টটা বেরোলো, এইটার সঙ্গে এই যে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনের টোটাল যে অ্যামাউন্টগুলো বেরোলো এই যে এখানে, তাহলে এইটা প্লাস করে এখানে একটা অ্যামাউন্ট বেরোবে। সেই অ্যামাউন্টটাকে আমরা কি নাম দেবো? সেই অ্যামাউন্টটাকে আমরা দেবো কস্ট অফ সেলস। কি দেবো? কস্ট অফ সেলস। তাহলে এই অ্যামাউন্টটা কি নাম দেবো? কস্ট অফ সেলস, ঠিক আছে। তাহলে আমি এইখানে কস্ট অফ সেলস বেরিয়ে গেল। এরপরে কি দেওয়া থাকে? বইয়ে একটা অ্যামাউন্ট দেওয়া থাকে, সেটা হচ্ছে সেলসের অ্যামাউন্ট। মানে আমার জিনিসটা ধরে নিন, আমি একটা এক্সাম্পল বলছি যে আমার একটা জিনিস, মানে আমার এটা কোম্পানিতে ফ্যাক্টরিতে তৈরি করতে খরচা হয়েছে 80,000 টাকা, আমি এটা সেলস করেছি 1 লাখ টাকায়। তাহলে আমি বলতে পারবেন প্রফিট কত হয়েছে? অবশ্যই 20,000 টাকা প্রফিট হয়েছে, কারণ 80,000 টাকায় আমি তৈরি করেছি আর 1 লাখ টাকায় বিক্রি করছি, তখন আমার 20,000 টাকা নিশ্চয়ই লাভ হয়েছে। সেরকম এখানে আমি কস্ট অফ সেলসের একটা অ্যামাউন্ট দিয়ে দিয়েছে, মানে অ্যামাউন্ট যেটা আমার বেরিয়েছে। এবার বইয়ে যখন অঙ্ক করতে দেওয়া থাকবে তখন সেলসের একটা অ্যামাউন্ট দেওয়া থাকবে, সেলসের একটা অ্যামাউন্ট দেওয়া থাকবে, ওইটাকে আমাদেরকে বের করতে হবে, মানে দেওয়াই থাকবে, আমাদেরকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে। তাহলে সেলসের এখানে একটা বইয়ে অ্যামাউন্ট দেওয়া থাকবে, এখানে নিচে সেলসের একটা বইয়ে অ্যামাউন্ট দেওয়া থাকবে, ঠিক আছে। এই যে সেলসের একটা বইয়ে একটা অ্যামাউন্ট দেওয়া আছে। এবার আমি যেটা বললাম যে আমি একটা জিনিস, মানে আমি বিক্রি করেছি 1 লাখ টাকায়, আর আমার তৈরি হতে লেগেছে এটা 80,000 টাকা, তাহলে আমার নিশ্চয়ই 20,000 টাকা প্রফিট। আমি সেই এক্সাম্পলটাই নিচ্ছি, ধরুন এটা 1 লাখ টাকা সেলস করেছে, আর এইটা 80,000 টাকা আমার তৈরি হতে লেগেছে, মানে প্রথম র মেটেরিয়াল থেকে শুরু করে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড অবধি আমার লেগেছে হচ্ছে 80,000 টাকা। তাহলে বাকি যে টাকাটা থাকবে, মানে বাকি যেটা থাকবে সেটা নিশ্চয়ই আমার প্রফিট,
তাহলে আমি বলতে পারি এটা আমার প্রফিট। প্রফিটটা কোথায় লিখবো? প্রফিটটা এইখানে লিখবো। তাহলে আমার অঙ্ক শেষ। ঠিক আছে, সবাই তো কিছু না কিছুর জন্য করে। আমি যেমন ইউটিউব চ্যানেলটা খুলেছি কিসের জন্য? যাতে আমি কিছু করতে পারি, আমার যেন চ্যানেল হয়, আমার সাবস্ক্রাইবার হয়, আমার কিছু প্রফিট হয়, আমার কিছু গেম হয়। সেরকম একটা কোম্পানি, একটা ফ্যাক্টরি কিসের জন্য খুলে? প্রফিটের জন্যই খুলে, তাই না? সব কিছু তো প্রফিটের জন্য, সবাই তো আর্ন করার জন্য কিছু না কিছু করে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে প্রোফর্মা অফ কিসের? কস্ট শিটের প্রোফর্মাটা। ঠিক আছে, এবার